আমেরিকান সেনারা গ্রিনল্যান্ডের বরফে ঢাকা উপকূলে অবতরণ করছে। F-35 যুদ্ধ বিমানগুলো মাথার ওপর গর্জন করছে নেটো বিশৃঙ্খলার মধ্যে। এটা কোনো শীতল যুদ্ধের দুঃস্বপ্ন নয়, এটাই সেই পরিস্থিতি যা নিয়ে বিশেষজ্ঞরা এখন চুপচাপ যুদ্ধের মহড়া চালাচ্ছেন। ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে, সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন গ্রিনল্যান্ড দখলের জন্য যুক্তরাষ্ট্রের কোনো অভিযান হলে ইতিহাসে প্রথমবারের মতো নেটো মিত্রদের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হবে, যা 72 ঘন্টার মধ্যেই পুরো পশ্চিমা জোটকে ধ্বংস করে দিতে পারে। আর বৈশ্বিক পরিবর্তন, সেগুলো এমনভাবে বিশ্ব ব্যবস্থাকে পাল্টে দেবে যাতে ব্রেক্সিটও সামান্য মতবিরোধ বলে মনে হবে। আমার সঙ্গে থাকুন, কারণ প্রথম 48 ঘন্টায় যা ঘটবে তা আপনাকে পুরোপুরি হতবাক করে দেবে। এখন আপনি হয়তো ভাবছেন, আমেরিকা কেন গ্রিনল্যান্ড চাইবে? আসুন বাস্তবটা দেখি। গ্রিনল্যান্ড শুধু বরফ আর মেরু ভাল্লুকের দেশ নয়, এটা একেবারে ভূ রাজনৈতিক সোনার খনি। এখানে রয়েছে আনুমানিক $1.5 ট্রিলিয়ন দামি খনিজ, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সবচেয়ে ছোট ক্ষেপণাস্ত্র পথ, বরফ গলে যাওয়ার পর যে আর্থিক শিপিং লেনগুলো খুলে যাবে সেগুলোর কৌশলগত নিয়ন্ত্রণ, এবং P2P স্পেস বেস, যেটা আগে ছিল থুলে, আমেরিকার সবচেয়ে উত্তরের আগাম সতর্কীকরণ ব্যবস্থা। আপনি কি জানেন 2016 সাল থেকে চীন আগ্রাসীভাবে গ্রিনল্যান্ডে খনির অধিকার পাওয়ার চেষ্টা করছে? বেইজিং যা দেখছে, ওয়াশিংটনও তাই দেখছে। যে গ্রিনল্যান্ডকে নিয়ন্ত্রণ করবে সে পুরো আর্কটিককে প্রভাবিত করতে পারবে। কিন্তু এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে। গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল, যা ন্যাটোর অনুচ্ছেদ 5-এর আওতায় সুরক্ষিত। গ্রিনল্যান্ডে আক্রমণ মানে ডেনমার্কে আক্রমণ, আর এর মানে হচ্ছে তাত্ত্বিকভাবে প্রতিটা ন্যাটো সদস্য দেশকেই সেটি রক্ষা করতে হবে। তাহলে কি হবে যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী নিজের মিত্রের ওপর আক্রমণ চালায়? চলুন এখনই এটা নিয়ে ভাবি। এই দৃশ্যটা কল্পনা করুন। এটা গ্রিনল্যান্ডের সময় অনুযায়ী রাত 3টা। কোনো ধরনের সতর্কতা ছাড়াই 101তম এয়ারবর্ন ডিভিশন গ্রিনল্যান্ডের রাজধানী নুকে প্যারাশুটে নামতে শুরু করে। একই সময় USS জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ দ্বীপটিকে ঘিরে ফেলে সম্পূর্ণ অবরোধ প্রতিষ্ঠা করে। এই অভিযানের জন্য পেন্টাগনে যা লাগবে, প্রাথমিক আক্রমণের জন্য প্রায় 25,000 সৈন্য, 150টিরও বেশি বিমান, যার মধ্যে যুদ্ধ বিমান, পরিবহন বিমান ও রিফুয়েলিং ট্যাঙ্কার থাকবে। সমুদ্রপথ নিরাপদ রাখতে 12 থেকে 15টি নৌযান এবং ডেনিশ ও গ্রিনল্যান্ডিক যোগাযোগের সম্পূর্ণ সাইবার ব্ল্যাকআউট। গ্রিনল্যান্ডের ডেনিশ সামরিক বাহিনী মাত্র 12 জন স্থায়ী সদস্য এবং প্রায় 50 জন অভিজ্ঞ কুকুর স্লেজ টহল সদস্য নিয়ে গঠিত। তাদের 2 ঘন্টারও কম সময়ে সম্পূর্ণভাবে পরাস্ত করা হবে। কিন্তু এখানেই বিষয়টা জটিল হয়ে যায়। গ্রিনল্যান্ডের 56,000 নাগরিক এটা সহজে মেনে নেবে না। ইনুইট জনগোষ্ঠীর স্বশাসন রয়েছে এবং তারা ডেনমার্ক থেকে সম্পূর্ণ স্বাধীনতার দিকে এগিয়ে যাচ্ছে। অনেক গ্রিনল্যান্ডবাসী এটিকে এক উপনিবেশিক প্রভুর পরিবর্তে আরেকজনকে গ্রহণ করার মতোই দেখবে। সামরিক প্রতিরোধ অসম্ভব হলেও তাৎক্ষণিকভাবে বেসামরিক প্রতিরোধের আশা করা যায়। এখন ইউরোপে আসল বিশৃঙ্খলা শুরু হয়। আক্রমণের 6 ঘন্টার মধ্যেই ন্যাটো মহাসচিব জরুরি আর্টিকেল 4-এর আলোচনার ডাক দেন। ডেনমার্ক সঙ্গে সঙ্গে আর্টিকেল 5 কার্যকর করে, যা সম্মিলিত প্রতিরক্ষার ধারা। একজনের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ। এখান থেকেই পরিস্থিতি একেবারে পাগলাটে হয়েছে। এখন প্রতিটা ন্যাটো সদস্যকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে যাব? আমি এখন ব্যাখ্যা করি প্রধান প্রধান খেলোয়াড়রা কি করতে পারে। যুক্তরাজ্য পুরোপুরি দ্বিধান্বিত। আমেরিকার সঙ্গে বিশেষ সম্পর্ক বনাম ন্যাটোর প্রতি দায়বদ্ধতা। বিশেষজ্ঞদের ধারণা যুক্তরাজ্য বিরত থাকবে, ফলে তাদের প্রতিক্রিয়া কার্যত অচল হয়ে পড়বে। ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রো বহু বছর ধরে ইউরোপীয় কৌশলগত স্বায়ত্তশাসনের জন্য চাপ দিয়ে আসছেন। ফ্রান্স সম্ভবত ইউরোপীয় নিন্দার নেতৃত্ব দেবে এবং হয়তো নৌবাহিনীর শক্তি ওই অঞ্চলে মোতায়েন করবে, তবে সরাসরি যুদ্ধে জড়াবে না। জার্মানি অর্থনৈতিকভাবে শক্তিশালী কিন্তু সামরিকভাবে দুর্বল। জার্মানি তাদের ব্যাংকে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় $450 বিলিয়ন সম্পদ ফ্রিজ করবে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার নেতৃত্ব দেবে, তবে সামরিক সংঘাতে জড়াবে না। পোল্যান্ড ও বাল্টিক রাষ্ট্রগুলো এখানেই মোড় ঘুরে যায়। তারা আতঙ্কিত হয়ে পড়বে। যদি ন্যাটো ডেনমার্ককে রক্ষা না করে, তাহলে রাশিয়ার বিরুদ্ধে তাদের রক্ষা করবে কেন? তারা পদক্ষেপের দাবি জানাবে, কিন্তু তা কার্যকর করার সক্ষমতা তাদের নেই। তুরস্ক এরদোয়ান 2 পক্ষের সাথেই খেলবেন। এই সংকটকে কাজে লাগিয়ে আমেরিকা ও ইউরোপ উভয়ের কাছ থেকেই সুবিধা আদায়ের চেষ্টা করবেন।
বাস্তবতা হলো ন্যাটো সম্ভবত সঙ্গে সঙ্গেই ভেঙে পড়বে। কিছু সদস্য যুক্তরাষ্ট্রকে সমর্থন করবে, কেউ ডেনমার্ককে, আর বেশিরভাগই সিদ্ধান্তহীনতায় স্থবির হয়ে পড়বে। ৭৫ বছরের পুরনো এই জোট কার্যত ৪৮ ঘন্টার মধ্যেই অস্তিত্বহীন হয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়। যখন ন্যাটো ভেঙে পড়বে তখন দেখুন বিশ্বজুড়ে কি ঘটে। রাশিয়ার পদক্ষেপ। পুতিন বোকা নন। তিনি ন্যাটোর পতন দেখেই সঙ্গে সঙ্গে ব্যাল্টিক অঞ্চল বা ইউক্রেনের অবশিষ্ট ভূখণ্ডে অগ্রসর হবেন। আমেরিকা যখন গ্রিনল্যান্ডে জড়িয়ে পড়েছে এবং ন্যাটো ভেঙে গেছে, তখন তাকে থামাবে কে? সামরিক বিশ্লেষকদের মতে রাশিয়ার হাতে ৭২ থেকে ৯৬ ঘন্টার একটা সুযোগ থাকবে। এর মধ্যে পশ্চিমা দেশগুলো কোনো সংগঠিত প্রতিক্রিয়া দেখাতে পারবে না। চীনের হিসাব নিকাশ। শি জিনপিং তাইওয়ানের দিকে তাকিয়ে ভাবেন, এটাই আমার সুযোগ। র্যান্ড কর্পোরেশনের যুদ্ধ গেম অনুযায়ী যখন মার্কিন বাহিনী আর্কটিকে ব্যস্ত এবং পশ্চিমা জোট বিশৃঙ্খল, তখন তাইওয়ানে চীনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা ৩০০% বেড়ে যায়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ১২ ঘন্টার মধ্যে জরুরি অধিবেশন ডাকে। রাশিয়া ও চীন সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের নিন্দা জানায়। আহা, কি পয়েন্ট চাকরাচ্ছে! তারা নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং আমেরিকাকে আন্তর্জাতিকভাবে একঘরে করার দাবি তোলে। যুক্তরাষ্ট্র সবকিছুতেই ভেটো দেয়, কিন্তু কূটনৈতিক ক্ষতি হয় বিপর্যয়কর। বিশ্ববাজার। ডাও জোন্স প্রথম দিনেই ৪,০০০-এর বেশি পয়েন্ট পড়ে যায়, যা ইতিহাসের সবচেয়ে বড় একদিনের পতন। ইউরোপীয় বাজারগুলো ১৫ থেকে ২০% পর্যন্ত ধসে পড়ে। দেশগুলো জরুরি ভিত্তিতে মার্কিন মুদ্রা রিজার্ভ থেকে বৈচিত্র্য আনতে শুরু করলে ডলার ৮ থেকে ১২% দুর্বল হয়ে পড়ে। জ্বালানি বাজারে অনিশ্চয়তা ছড়িয়ে পড়লে তেলের দাম ব্যারেল প্রতি $১৮০-এরও বেশি হয়ে যায়। আমরা এমন এক সম্ভাব্য বৈশ্বিক মন্দার কথা বলছি যা এক সপ্তাহের মধ্যেই শুরু হতে পারে। এবার আসুন ডেনমার্কের বিকল্প নিয়ে কথা বলি, আর সবগুলোই ভয়াবহ। বিকল্প ক, কূটনৈতিক আত্মসমর্পণ। ডেনমার্ক এই অনিবার্য ঘটনা মেনে নিতে পারে, ক্ষতিপূরণের জন্য আলোচনা করতে পারে এবং গ্রিনল্যান্ডের ভবিষ্যতের উপর কিছু প্রভাব বজায় রাখার চেষ্টা করতে পারে। এটি ডেনিশ সরকারকে ধ্বংস করে দেবে। কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। বিকল্প খ, সামরিক প্রতিরোধ। ডেনমার্কের পুরো সামরিক বাহিনী প্রায় ১৫,০০০ সক্রিয় কর্মী এবং ৫০,০০০ রিজার্ভ কর্মী নিয়ে গঠিত। আমেরিকার ১৩ লক্ষ সক্রিয় সৈন্য এবং $৮৭৭ বিলিয়ন সামরিক বাজেটের বিরুদ্ধে। শুরু হওয়ার আগেই এটি শেষ হয়ে যাবে, কিন্তু ডেনমার্ক অসমমিত যুদ্ধ শুরু করতে পারে। মার্কিন অবকাঠামোতে সাইবার আক্রমণ, গ্রিনল্যান্ডিক প্রতিরোধে গোপন সহায়তা, অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। বিকল্প গ, জোট গঠন। ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নকে একত্রিত করে আমেরিকার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এখানে আমরা বলছি ইউরোপীয় ব্যাংকে রাখা $২.৩ ট্রিলিয়ন মার্কিন সম্পদ জব্দ করা, ইউরোপীয় বাজারে মার্কিন কোম্পানিগুলোর প্রবেশ নিষিদ্ধ করা, গোয়েন্দা তথ্য আদান প্রদান বন্ধ করা, ইউরোপে মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করা। এই বিকল্পটাই আসলে সবচেয়ে সম্ভাব্য এবং সবচেয়ে ক্ষতিকর। এখানেই আসল চমকটা লুকিয়ে আছে। মার্কিন সামরিক বিজয়ের পরও দখলদারিত্ব এক বিভীষিকায় পরিণত হবে। গ্রিনল্যান্ডের ভূপ্রকৃতি ৮০% বরফে ঢাকা, উপকূল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বসতি। এটি আকারে আলাস্কার চেয়েও বড়, আর এর ভূপ্রকৃতি আফগানিস্তানকেও সহজ মনে করিয়ে দেয়। গ্রিনল্যান্ডিক প্রতিরোধ যোদ্ধারা চরম আর্কটিক পরিবেশে গেরিলা কৌশল ব্যবহার করবে, যেখানে মার্কিন বাহিনীর অভিজ্ঞতা খুবই কম। তাদের পাশে থাকবে উপনিবেশ বিরোধী আদিবাসী জনগণের প্রতি আন্তর্জাতিক সহানুভূতি। ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন এবং সম্ভবত রাশিয়ার অস্ত্র ও গোয়েন্দা সহায়তা। আপনি কি জানেন, নর্ডিক দেশগুলোর তুলনায় মার্কিন সেনাবাহিনীর আর্কটিক যুদ্ধের সক্ষমতা প্রায় শূন্য? মার্কিন সেনারা যারা মরুভূমি ও জঙ্গলে প্রশিক্ষিত, তাদেরকে শীতকালে -40°C তাপমাত্রা, মাসের পর মাস 24 ঘন্টা অন্ধকার, হাজার হাজার মাইল জুড়ে সরবরাহ লাইন আর চরম ঠান্ডায় 40 থেকে 60% যন্ত্রপাতি বিকল হওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বিশেষজ্ঞদের মতে এই দখলদারিত্বের বার্ষিক খরচ হবে $50 থেকে $80 বিলিয়ন, যা আফগানিস্তান ও ইরাকের তুলনায় অনেক বেশি, এবং এই অবস্থা কয়েক দশক পর্যন্ত স্থায়ী হতে পারে। কিন্তু সবচেয়ে বড় চমক হলো, আসল হুমকি সামরিক নয়, বরং আইনি ও নৈতিক। এটা নিয়ে কেউই কথা বলছে না। শুনুন আসল কথা, যুক্তরাষ্ট্র এক রাতেই আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে যাবে। একবার ভাবুন তো, আমেরিকা গত ৭৫ বছর ধরে একটি নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলেছে। গণতন্ত্র, মানবাধিকার, ভূখণ্ডের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন। আমেরিকা যেসব মূল্যবোধের কথা বলে, একটিমাত্র কাজেই সেগুলো সব ধ্বংস হয়ে যাবে। চীন ও রাশিয়ার জন্য প্রচারণার জয় হবে সীমাহীন।
প্রতিবার যুক্তরাষ্ট্র রাশিয়ার আগ্রাসন বা চীনের সম্প্রসারণ নিয়ে সমালোচনা করলেই জবাব আসবে, গ্রিনল্যান্ডের কথা কি বলবেন? আমেরিকার নৈতিক কর্তৃত্ব শেষ। সবচেয়ে মজার ব্যাপারটা জানতে চান? এটা আমেরিকার পতনকে এমন গতিতে ত্বরান্বিত করবে যা কোনো সামরিক পরাজয়ও পারত না। দেশগুলো দ্রুত যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে নতুন জোট গড়ে তুলবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ডলারের রিজার্ভ মুদ্রা হিসেবে অবস্থান বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে রাতারাতি ডজন ডজন নতুন সদস্য যোগ দেবে। আমেরিকার নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা কার্যত শেষ হয়ে যাবে। তার জায়গায় আসবে বহু মেরু বিশৃঙ্খলা। এবং এখানেই রয়েছে সত্যিকারের ভয়াবহ হিসাব। সামরিক বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী গ্রিনল্যান্ড দখল ও নিয়ন্ত্রণে সামরিক অভিযানে তাৎক্ষণিক খরচ হবে 150 থেকে 200 বিলিয়ন ডলার। দখল বজায় রাখতে বছরে 50 থেকে 80 বিলিয়ন ডলার। নিষেধাজ্ঞা ও বাজারে অস্থিরতার কারণে 3 থেকে 5 ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি, কূটনীতিক ও নৈতিক ক্ষতির কোনো হিসাব নেই। সব মিলিয়ে এমন এক দ্বীপের জন্য যার 80% বরফে ঢাকা। তাহলে মূল কথা আছে, আমেরিকার সামরিক বাহিনীকে গ্রিনল্যান্ড দখল করতে পারবে? নিশ্চিতভাবেই পারবে। তাদের কি সেটা করা উচিত? একদমই উচিত নয়। তাৎক্ষণিক সামরিক বিজয়টাই হবে সবচেয়ে সহজ অংশ। দশকের পর দশক ধরে বিদ্রোহ, ন্যাটোর পতন, পশ্চিমা জোটের ভাঙন, অর্থনৈতিক বিপর্যয়, আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে যাওয়া, এটাই আসল খরচ। ভূ রাজনীতিতে অনেক সময় ছোট বিজয় মানেই বড় পরাজয়। আসল প্রশ্ন গ্রিনল্যান্ড দখল নিয়ে নয়, বরং পরবর্তী পৃথিবীর খরচ আমেরিকা বহন করতে পারবে কিনা তা নিয়ে। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীও সেই একই নিয়মে বাঁধা, যেগুলো সব সাম্রাজ্যকে শাসন করে। অতিরিক্ত লোভ বা বাড়াবাড়ি শেষ পর্যন্ত পতনের কারণ হয়। এবার আমি আপনার কথা শুনতে চাই। আপনার কি মনে হয় এমন কোনো পরিস্থিতি আছে যেখানে এটা সত্যিই ঘটতে পারে, নাকি এটা পুরোপুরি ভূ রাজনৈতিক কল্পনা? আপনার মতামত নিচের কমেন্টে লিখে জানান। আমি প্রতিটা কমেন্ট পড়ি। আর যদি এই পরিস্থিতি আপনাকে আর্কটিক ভূরাজনীতি নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করুন, যাদের গ্রিনল্যান্ডে আসলেই কি ঝুঁকি আছে সেটা বোঝা দরকার। কারণ সত্যি কথা বলতে, নতুন শীতল যুদ্ধ আসছে না, এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর আর্কটিকই হচ্ছে সেই যুদ্ধের মূল কেন্দ্র।